নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে। আমি বারবার ধরে বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, আমাদের হরমোন অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট স্টার রিপ্রেজেন্ট করে কোষকে। এগুলো প্রতি মুহূর্তে কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আমরা যদি 13ই ফেব্রুয়ারি পার্টিকুলার এই দিনটিকে লক্ষ্য করি, তাহলে এই দিনটিতে কিন্তু রবি কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং এই কুম্ভ রাশিতে রবির প্রবেশ করার ফলে 13ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 1 মার্চ কিন্তু আবার শুক্র মীনের ঘরে ট্রানজিট করছে, মীন রাশিতে ট্রানজিট করছে, যেখানে শনি বসে রয়েছে। পুরোটাই ক্যালকুলেশন, পুরোটাই অঙ্ক। তাহলে 13 তারিখে এই যে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে রবি এবং শুক্রের মধ্যে শনির ঘরে, সেখানে কিন্তু আবার বুধ বসে রয়েছে। তাহলে বুধ এবং রবির একত্রীকরণে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগের কাজটা কি? আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থানটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শুক্রাদিত্য যে রাজযোগটা সৃষ্টি হচ্ছে, সেটাকে ইনক্রিজ করা, তার পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেওয়া। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই কুম্ভ রাশিতে কিন্তু আবার রাহুও বসে রয়েছে। তাহলে রাহু এবং রবির যে একত্রীকরণ গ্রহণ দোষ সৃষ্টি করছে। কিন্তু এই যে রবি এবং শনির একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হয়, শনি এবং কেতুর একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হয়। রাহু মানে কিন্তু বাড়িয়ে দেওয়া, আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি। তাহলে যখনই রাহু এবং রবির একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হবে, রবির যে ইম্প্যাক্টটা নেগেটিভ অর্থে বাড়িয়ে দেবে। নেগেটিভ ভাবে কিন্তু রবি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে, আমিত্বের জাহির, আমিত্বের প্রকাশ, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু সৃষ্টি করে যখন রবি নেগেটিভ ভাবে উচ্চস্থ হয়ে যায়। প্রথমত আমি রাজযোগের জায়গাটায় চলে আসি। তাহলে কুম্ভের ঘরটা কি অবস্থা হয়ে রয়েছে? পাওয়ারফুল পাওয়ারফুল পাওয়ারফুল। আবার গ্রহণ দোষ, গ্রহণ দোষটা কি? অ্যাবজর্ব করে নেয়। আমার যে পজিটিভিটি 100 এর মধ্যে দেখা গেল যে আমি 60% অ্যাবজর্ব করে নিলাম, 70% অ্যাবজর্ব করে নিলাম, 30% ছেড়ে দিলাম। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সময়টা দারুণ ভালো, কোনো নেগেটিভিটি হয়তো অফ করেনি, দারুণ ভালো। অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে, গ্রহগত দিক দিয়ে, নাক্ষত্রিক দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে দেখা যাচ্ছে দারুণ ভালো। কিন্তু দেখা যাচ্ছে সেরকম ধরনের রেজাল্ট সে পেল না, তার 50% রেজাল্টও সে পেল না। গ্রহণ দোষের এফেক্ট নেই তো? অনেক যোগ, নেগেটিভ যোগ আমার পাওয়া জিনিসকে পেতে দেয় না। গ্রহণ দোষ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে? সামনে কিন্তু আমার ল্যাপটপ খোলা রয়েছে, কোনো স্ক্রিপ্টেড জিনিস নয়, আমি নিজেই ক্যালকুলেশন করি। তাহলে আজকের আলোচনাটা যেহেতু আমি সিংহ রাশিকে নিয়ে করছি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে শুক্রাদিত্য যোগ, এই যে বুধাদিত্য, এই যে দুটো রাজযোগের ইম্প্যাক্ট সপ্তম এই সিংহ রাশি পড়ছে। তাহলে কুম্ভ রাশি দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কুম্ভ রাশি থেকে সপ্তম ভাবটা কিন্তু এই সিংহ রাশির উপরে পড়ছে। তাহলে রাশি সাপেক্ষে যদি দেখা যায়, তাহলে এই সিংহের ঘরেই কিন্তু দুটো রাজযোগের প্রভাব সৃষ্টি হচ্ছে। আমি পূর্বেও বলেছিলাম
যে সিংহ রাশির ক্ষেত্রে প্রভূত সফলতার জায়গা, মারাত্মক সফলতার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। এটা গেল আমি যদি রাজযোগের প্রভাবটা দেখি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, আবার যদি আমি সিংহ রাশি দ্বারা ক্যালকুলেট করি, আমি সিংহ রাশি দ্বারা যদি ক্যালকুলেট করি, তাহলে সমসপ্তম কিন্তু দুটো রাজযোগের প্রভাব সৃষ্টি হচ্ছে। তাহলে আমার বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এবার চলে আসি একটু গ্রহণ দোষের ক্ষেত্রে। তাহলে রবি এবং যে রাহুর ইম্প্যাক্ট, সেই রবি এবং রাহুর গ্রহণ দোষ, এবং রবি কিন্তু রবির ঘরকেই হিট করছে সমসপ্তমে, আর রবির একটি দৃষ্টি, এছাড়াও বুধ এবং শুক্রেরও একটি দৃষ্টি, রাহুর 3টে দৃষ্টি, 5, 7 এবং 9 দৃষ্টি। তাহলে রবি, শুক্র এবং বুধের যে একত্রীকরণ, আমি যদি মানে গ্রহণ দোষটাকে লক্ষ্য করি, তাহলে গ্রহণ দোষ রাহু এবং রবির ইম্প্যাক্ট যখনই 1 নাম্বার ঘরকে প্রভাবিত করে দিচ্ছে, 1 নাম্বার এবং 10 নাম্বার ঘর যেভাবে প্রভাবিত হয়, দেখা গেল 1 নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল, তাহলে তার প্রভাব 10 নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল, আবার অপোজিট নেগেটিভ হয়ে গেল। এরা আমি পজিটিভ যদি 1 নাম্বার 10 নাম্বার ঘর হয়, বাদ বাকি ঘরগুলোতে পজিটিভিটি কিন্তু ছড়িয়ে দেবে, ইনক্রিজ করবে চারিদিকে, কিন্তু সেইগুলোকে প্রত্যেকটি ঘরের মধ্যে তার ইম্প্যাক্ট কিন্তু লক্ষ্য করা যায় 1 নাম্বার এবং 10 নাম্বার ঘর। তাহলে 1 নাম্বার ঘরে যখন দুটো রাজযোগের প্রভাব সৃষ্টি হচ্ছে, সেই বলে বলিয়ান হয়ে যাচ্ছে, তাহলে 1 নম্বর ঘর থেকে 12 নম্বর ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘর কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘর, এবং চরম পজিটিভ হয়ে যাচ্ছে। দেখা গেল আমি একজন, আমার রাশি হচ্ছে সিংহ রাশি, আমি আমার নেগেটিভিটিটাকে অফ করিনি, তাহলে আমার যে চরম সফলতার জায়গা, প্রাপ্তির জায়গা, সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝানো হয়, তাহলে আমার যে চরম প্রাপ্তির জায়গা, সেই চরম প্রাপ্তিটা কিন্তু আমি লাভ করতে পারলাম না, তার কারণ গ্রহণ দোষের জায়গা। যখন রবি এবং রাহুর একত্রীকরণের নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার রাশি ভাবের উপর পড়ছে রবি, তখন কি হয়, মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়, ওভার কনফিডেন্টের জায়গা। আইডেন্টিটি ক্রাইসিস মানেই হচ্ছে আমার মতন করে সবকিছু চলতে হবে, আমি সবকিছু জানি, সব বুঝি, আমি সব ঠিক। আইডেন্টিটি ক্রাইসিস থেকে ওভার কনফিডেন্স তো ছোটখাটো ব্যাপার, প্রথম জিনিস আইডেন্টিটি ক্রাইসিস থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে ইগো প্রবলেম। আইডেন্টিটি ক্রাইসিস থেকে ইগো প্রবলেম যখনই চলে এলো, আইডেন্টিটি ক্রাইসিসকে গ্যালাক্সির মধ্যে সবচেয়ে কঠিনতম রোগ বলা হয়। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস থেকে ইগো প্রবলেম যখন চলে এলো, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। এইটা তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার যে সফলতাটা ডেফিনিট সফলতা, সেটাকেও আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই জন্য বারবার বলা হয়, যদি তুমি বিচক্ষণ মানুষ হও, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই তোমার নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করাও। তার কারণ একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয়, তিনি প্রেডিক্টর। সুতরাং তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে। তাই তোমার নেগেটিভিটি নিয়ে তিনি বললেন, তুমি শুনলে, বাড়ি চলে এলে, তারপর যা হবে ও ভাগ্যে যা আছে, ঘুমিয়ে পড়লাম না। নেগেটিভিটিটা যখনই জানলাম, বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিটাকে আমি অফ করব, তাহলেই এই পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব। কেননা অত্যন্ত পজিটিভ, যখন আমার
রাশি ভাবের উপর, আমি যদি সিংহ রাশি দেখি তাহলে আমার ফার্স্ট হাউসে আমার রাশি ভাবের উপর পুরোটাই কিন্তু দুটো রাজযোগের প্রভাব রয়েছে। একটা রাজযোগ, আরেকটা রাজযোগ হচ্ছে সেই রাজযোগটাকে আরো পজিটিভ করে দেবার রাজযোগ, এবং বুধ শনির প্রভাব রয়েছে। কিন্তু যখনই রবি এবং রাহুর একত্রীকরণ গ্রহণ দোষ চলে আসছে, সেই নেগেটিভিটিকে আমি অফ না করে থাকলে আমাকে কখনো আমার যে সফলতার জায়গাটা, প্রাপ্তির জায়গাটা, সেটা কোনো মতে মিনিমাম 40 থেকে 60% তো পাবই না। আপনারা মিলিয়ে নেবেন। এবার চলে আসি রাহুর ক্ষেত্রে। রবি তো সমসপ্তমী দৃষ্টি দেয়, ভেরি নাইস, হয়ে গেল, রবির ঘরে রবি দৃষ্টি দিচ্ছে। কিন্তু এখন রাহুর দৃষ্টি হচ্ছে, প্রথম হচ্ছে 5 নম্বর দৃষ্টি। 5 নম্বর যদি দৃষ্টি হয় তাহলে সিংহ রাশি সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে 11th হাউস। তাহলে এই যে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট, তার ফলে 11th হাউস মানে কি? 11th হাউস মানে হচ্ছে কর্মফলের জায়গা। তাহলে আমি যে কর্মটা করছি, আমার ডেফিনিট যে কর্মফলটা পাওয়ার, এমন তো অনেকে রয়েছে, দেখা যাচ্ছে দারুণ চাকরির পরীক্ষা দিচ্ছে বা দারুণ পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে, রেজাল্টটা সেরকম পাচ্ছে না। নেগেটিভ রাহুর প্রভাব কি করে? খরচা করিয়ে দেয়। তাহলে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা, ওয়েস্ট অফ মানে আমার যে কর্মের জায়গাটা, পরিশ্রমের জায়গাটা, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা চলে আসে। 11th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সফলতা থেকে সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে। গ্রহণ দোষ ত্বরান্বিত হতেই দেবে না, কেননা রাহু দ্বারাই তো গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, রবির ইম্প্যাক্ট এবং রাহুর ইম্প্যাক্ট একত্রীকরণের ফলে। সুতরাং গ্রহণ দোষ আমাকে আমার যে সফলতা সেটাকে ত্বরান্বিত করতে দেবে না, ত্বরান্বিত হতে দেবে না। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 11 5th হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে, সন্তানের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। আপনারা দেখুন লাস্ট 2-3 মাস ধরে আমি বলে যাচ্ছি যে সিংহ রাশির সন্তানদের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা, ত্বরান্বিত হয়ে যাবার জায়গা, ওদের দিকে দৃষ্টি দেওয়াটা ভীষণ প্রয়োজন। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, এবং গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ না করলে সন্তান ভুল করছে, তাকেই বরঞ্চ আমি আরো উৎসাহ দিয়ে যাচ্ছি, ভুল করছিস, করে যা করে যা করে যা, আমার চোখে সেটা ঠিক। কর্মফলের জায়গা, বন্ধুত্বের জায়গা, আমার সফলতাকে ইনক্রিজ করার জায়গা, এবং 11th 5th সন্তানের জায়গা, প্রপার অর্থে কি হয়ে যাচ্ছে? অত্যন্ত পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু সেই পজিটিভিটির জায়গাটা 40 থেকে 60% মিনিমাম ডিক্রিজ হয়ে যাবে যদি গ্রহণ দোষকে অফ না করা হয়। আপনাদের দুঃখ দেবার জন্য আমি কি প্রেডিকশন করছি না, আপনাদেরকে জানানো প্রয়োজন। এটা একটা সাবজেক্ট, আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন। তাহলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার গ্রহণ দোষের এফেক্ট 7 নম্বর ঘরে, সেটা তো বললাম। 7 নম্বর ঘর মানে স্বক্ষেত্রে হবে। 7 নম্বর কুম্ভ রাশি থেকে বলছিলাম, আর সিংহ রাশির ক্ষেত্রে স্বক্ষেত্রে হবে। ইম্পর্টেন্ট সিংহ রাশির ক্ষেত্রে কি হচ্ছে? 9th হাউস, তুলার ঘরেও কিন্তু রাহু যখন হিট করছে, সেটা সিংহ রাশি সাপেক্ষে সিংহ, কন্যা এবং তুলা, তার মানে 3rd হাউস পড়ছে। তার মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু কি হবে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরেকটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে শুক্র এবং রাহুর অবস্থান, সেই শুক্র এবং রাহুর অবস্থান 1 2 3 4 5 6 মকরের ঘরকেও হিট করছে। তাহলে সিংহ রাশি সাপেক্ষে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমি এমন কোনো কিছু করছি, বিশেষ করে কিন্তু এক্ষেত্রে আমি যেহেতু মানে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, যদি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আমি এমন অফেন্সিভ কোনো কিছু বলছি, অফেন্সিভ কোনো কিছু করছি, কেননা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে রয়েছে। আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমি কোনো কিছুই ভুল করতে পারি না। এবার আমার মুখনিসৃত বাণী হতে পারে, ব্যবহারিক পরিচয় হতে পারে, আমারই আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়োশি আমার শত্রু হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন?
অত্যন্ত পজিটিভ, কেননা দুটো রাজযোগের প্রভাব যখন আমার সিংহ রাশির উপরই পড়ছে, কিন্তু যেহেতু গ্রহণ দোষের যে এফেক্ট রয়েছে, সেই গ্রহণ দোষের এফেক্ট এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, এই যে আমি যদি দেখি রাহু এবং শুক্রের যে একত্রীকরণ, আমি যদি কোনোভাবে গ্রহণ দোষের নেগেটিভিটিকে অফ করে দিই, কেননা রাহু কিন্তু শনির ঘরে বসে আছে, শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে তখন রাহু নিচস্থ হয়ে নেই। রাহু নিচস্থ হয়ে থাকলে তো শ্রাপিত দোষ সৃষ্টি হতো, তাহলে তো এই যে দুটো রাজযোগের প্রভাবই ইমপ্লিমেন্ট হতো না। তাহলে শুধুমাত্র রবির সাথে রাহুর যে বন্ডিংটা, যে একত্রীকরণটা, যে সম্পর্কটা, সেটা নেগেটিভ হয়ে রয়েছে। আমি যদি খুব ভালো মতন দেখি 10, 11, 12, আমি শুক্রের আরেকটি ঘরকেও যদি দেখি, কেননা শুক্র এবং রাহুর একত্রীকরণ, শুক্রের আরেকটি ঘর বৃষর ঘর, তাহলে 10th হাউসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন হচ্ছে? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন আমার উচ্চশিক্ষার ক্ষেত্র, আমার লাখ ফ্যাক্টর সংযোগের ক্ষেত্র, 1-5-10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র। তাহলে ক্ষেত্রের জায়গা 10 নম্বর ঘরটা, সেখানেও যখন শুক্র এবং রাহুর প্রভাব থাকছে, শুক্র মানে কি বলেছি, জৈবিক সুখ প্রাপ্তির জায়গা, তাহলে আমার জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদা যৌনতা থেকে শুরু করে ফ্রিজ, টিভি, গাড়ি, বাড়ি, যে কোনো কিছু হতে পারে, ইমোশনাল ইলিউশন, আবেগ দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আমার সেই জৈবিক চাহিদাকে আমি পেতে চাই, তার জন্য আমার ইমপ্লিমেন্টেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার যে সফলতার জায়গা, সেই সফলতার জায়গাটাকেও আমি হ্যান্ডেল করতে পারবো না, কেননা বিপুল সফলতার জায়গা, সেটাকে আরো ইনক্রিজ করার ক্ষেত্রে দেখা গেল হ্যাপাজার্ডলি আমি কোনো ফাটকার জায়গায় টাকা ইনভেস্ট করে দিলাম, বা ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, বা দেখা গেল আমি আমার একটা বিজনেস ভালো চলছে, আরেকটা ব্রাঞ্চ তৈরি করলাম, বা আরেকটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিলাম, যেটা এখন করা উচিত ছিল না। সময় উপযোগী যে ভাবনা, চিন্তা এবং অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন, সেটা করতে পারবে না কেবলমাত্র এই গ্রহণ দোষের ব্যাড রিফ্লেকশনের জন্য। আমি আজকের দিনে আপনাদের লিখে দিচ্ছি, যদি আপনারা নেগেটিভিটিকে অফ করে থাকেন, মনে হতে পারে মাত্র 16টা দিন, 13 থেকে 28 ফেব্রুয়ারি, কিন্তু এই সময় আপনারা দেখবেন বিজনেস তরতর করে নানান অপরচুনিটি আপনাদের কাছে আসবে। আর এটাও আপনাদের কাছে আমি লিখে দিলাম, যদি এই নেগেটিভিটিকে আপনি অফ না করেন, তাহলে দেখবেন আমার তো দারুণ বিজনেস হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম হলো না। তখন ছুটবো আমরা, তখন মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে আমরা পুজো দেব, কিংবা নানান কিছু চাদর চড়াবো, কিংবা হোয়াটএভার যাই কিছু করব, অসত্য গাছে বা বট গাছে তখন সুগলি বাঁধবো, নানান প্রার্থনা করব, সবকিছু করব, কিন্তু আমি শুধু আমাকে বিশ্বাস করব না, বাদ বাকি সবকিছুকে বিশ্বাস করব। আমি কখনো চিন্তা করব না যেই যে আমার হরমোনাল ফাংশন পুরোটাই রিপ্রেজেন্ট করছে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সুতরাং এই নেগেটিভিটিটাকে অফ করে আমি আমার কর্মটা করি, সেটা তখন আমার মনে থাকবে না। তাই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, জীবনটা নিয়ে ছেলে খেলা করবেন না। ঈশ্বর, আল্লাহ, গডের সাথে অ্যাস্ট্রোলজির কোনো সম্পর্ক নেই। আমি এই মানি না, ওই মানি না, এই মানি না, অ্যাস্ট্রোলজি কোনো বেফালতু ছ্যাবলা চ্যাংড়ামি করার জায়গা নয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চ্যাংড়ামি করছে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ভিউজ বাড়াচ্ছে, লাইক বাড়াচ্ছে, বা যোগ্য করে মানুষের কাছ থেকে লুটছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু এই সাবজেক্টটাকে বিশ্বাস, এই সাবজেক্টটাকে মেনে চললে যে কোনো প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসা যায়। এটা আমি লাস্ট 7.5 বছর ধরে প্রমাণ করে এসেছি, আর যতদিন বাঁচবো আর যতদিন প্রফেশনালি থাকবো ততদিন প্রমাণ করে যাব। যদি আমার কাছে আসতে হয়, তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে, তার ডিটেইল আমি দিয়ে দিলাম।